শুরু করছি বাংলা বলছে। গতকাল আপনারা জানেন গোটা দেশ কাল অতন্দ্র রাত কাটিয়েছে, কারণ গতকাল যখন আমরা এই বাংলা বলছে আলোচনা করে বেরিয়েছি তারপরই আপৎকালীন পরিস্থিতির খবর আসতে শুরু করে পশ্চিম সীমান্ত লাগোয়া একের পর এক রাজ্য থেকে, এবং সেখানে সাইরেন বাজতে শুরু করে, ব্ল্যাকআউট হয়ে যায় এবং আকাশে উড়ে আসে রহস্যজনক ড্রোন এবং মিসাইল, এবং সঙ্গে সঙ্গেই আমাদের বাহিনীর তরফ থেকে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভেট করা হয় এবং বোঝাই যায় যে আকাশে তাদের প্রতিহত করার লড়াই চালিয়ে যাচ্ছে ভারতীয় বাহিনী। এরপর সারা রাত ধরেই সবার নজর ছিল সেদিকে। নানা রকম ঘটনাক্রম। কিছুক্ষণ আগে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংকে সঙ্গে নিয়ে প্রেস কনফারেন্স করেছেন এবং এক্স্যাক্টলি কি ঘটেছে গতকাল থেকে, কিভাবে আবারও নির্লজ্জ হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান, কিভাবে তাদের প্রতিহত করা হয়েছে। শুধু তাই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে মরিয়া পাকিস্তান কিভাবে আন্তর্জাতিক দুনিয়ার কাছে মুখ বাঁচাতে কি ভয়ঙ্কর দুরভিসন্ধি করছে, সাধারণ বিমানকে, অসামরিক বিমানকে ঢাল করে তারা একটা নতুন চাল খেলছে, যেটাকে প্রতিহত করেছে ভারত এবং আজকে বিশ্বের সামনে সেই নির্দিষ্ট তথ্য প্রমাণ তুলে ধরেছে। এসব নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুরুতে আপনাদের দেখাবো যে আজকে গতকাল থেকে ঠিক কি ঘটেছিল, কি জানালেন कर्नल सोफिया कुरैशी। अंतर्राष्ट्रीय सीमा और नियंत्रण रेखा पर लेह से लेकर सरक्रीक तक 36 स्थानों पर 300 से 400 लगभग ड्रोनों का इस्तेमाल घुसपैठ का प्रयास करने के लिए किया गया। भारतीय सशस्त्र बलों ने काइनेटिक्स व नॉन काइनेटिक साधनों का उपयोग करके इनमें से कई ड्रोन्स को मार गिराया। इतने बड़े पैमाने पर हवाई घुसपैठों का संभावित उद्देश्य वायु रक्षा प्रणालियों का परीक्षण करना और खुफिया जानकारी इकट्ठा करना था। ड्रोन के मलबे की फोरेंसिक जांच की जा रही है। प्रारंभिक रिपोर्ट्स से पता चलता है कि वे तुर्की के असीस गार्ड सोंगर ड्रोन्स हैं। इसके उपरांत रात में पाकिस्तान के एक सशस्त्र यूएवी ने भटिंडा सैन्य स्टेशन को निशाना बनाने की कोशिश भी की, जिसे पकड़ा गया और उसे निष्क्रिय कर दिया गया। पाकिस्तानी हमले के जवाब में पाकिस्तान में 4 हवाई रक्षा स्थलों पर सशस्त्र ड्रोन्स लॉन्च किए गए। इनमें से एक ड्रोन एडी रडार को नष्ट करने में सक्षम रहा। पाकिस्तान ने जम्मू कश्मीर के तंगधार, उरी, पुंछ, मेंढर, राजौरी, अखनूर और उधमपुर में भारी कैलिबर आर्टिलरी गन और सशस्त्र ड्रोन्स का उपयोग करके नियंत्रण रेखा के पार गोलीबारी भी की, जिसके परिणाम स्वरूप भारतीय सेना के कुछ जवान हताहत हुए और घायल हुए। भारतीय जवाबी कार्रवाई में पाकिस्तानी सेना को भी बड़ा नुकसान पहुंचाया गया। मई 2025 को रात 8:30 बजे एक असफल अकारण ड्रोन और मिसाइल हमला करने के बावजूद पाकिस्तान ने अपना नागरिक हवाई क्षेत्र बंद नहीं किया। पाकिस्तान अपने नागरिक विमानों को ढाल के रूप में इस्तेमाल कर रहा है, जबकि उसे अच्छी तरह से पता है कि भारत पर उसके हमले से हवाई रक्षा की तीव्र प्रतिक्रिया होगी। यह भारत और पाकिस्तान के बीच अंतर्राष्ट्रीय सीमा के पास उड़ान भरने वाले अंतर्राष्ट्रीय उड़ानों सहित नागरिक विमानों के लिए सुरक्षित नहीं है। भारतीय वायुसेना ने अपनी प्रतिक्रिया में काफी संयम दिखाया और इस प्रकार अंतर्राष्ट्रीय नागरिक विमान सेवा की सुरक्षा सुनिश्चित की। বুঝতে পারছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান কতটা নির্লজ্জ একটা কৌশল নিচ্ছে, যেখানে দাঁড়িয়ে তারা ভারতের ড্রোন এবং মিসাইল হামলা করছে, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেটা অ্যাক্টিভেটেড হচ্ছে। সেরকম একটা পরিস্থিতিতে একদম সীমান্ত লাগোয়া আকাশ সীমায় তারা সাধারণ অসামরিক বিমানের যে চলাচল, ইনক্লুডিং আন্তর্জাতিক বিমান, সেটাকে জারি রাখছে। শুধু তাই নয়, যে ড্রোন ধ্বংস করা হয়েছিল তার যে ডেব্রি, তার যে পরীক্ষা হয়েছে, তাতে তুরস্কে তৈরি
এমন তথ্যই প্রাথমিকভাবে উঠে আসছে। আমরা জানি যে এখনো পর্যন্ত আন্তর্জাতিক দুনিয়ায় আজারবাইজান এবং তুরস্ক এই দুটি দেশই মাত্র পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে, আর কাউকে পাকিস্তান পাশে পাচ্ছে না। কারণ পাকিস্তানের যে নির্লজ্জ সন্ত্রাসপ্রেমী, সন্ত্রাসবাদে মদদ দেওয়া যে ফেসটা, সেটা সবার কাছে এক্সপোজড হয়ে গেছে। ভারত গত 2 সপ্তাহে আরও স্পষ্ট করে, আরও একবার তথ্য প্রমাণ দিয়ে সেটাকে সামনে এনেছে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করব, তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন দেবজিৎ সরকার, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি রয়েছেন, কর্নেল সঞ্জয় ঘোষ, এবং আর কিছুক্ষণের মধ্যেই কর্নেল কৌশিক সরকার আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। তবে আলোচনায় আসার আগে আমি একটু নিউজ রুমে চলে যাব। আমার সহকর্মী অঙ্কুর রয়েছেন। অঙ্কুর, আমরা যেটা জানতে পারছি যে প্রধানমন্ত্রী ইতিমধ্যে 3 বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি মিটিংয়ে বসেছেন। কি আপডেট রয়েছে তোমার কাছে? এই মাত্র কিছুক্ষণ আগেই এই আপডেটই এসেছে যে 3 বাহিনীর প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বৈঠকে বসেছেন। এই বৈঠকে এখনো পর্যন্ত যা খবর, মূলত পর্যালোচনা হবে গতকাল রাত থেকে পাকিস্তানের পক্ষ থেকে যে হামলা হয়েছে সেই হামলার প্রেক্ষিতে ভারত কি জবাব দিয়েছে, এবং পাকিস্তান যে কথা তুমি প্রথমেই দর্শকদের জানালে যে পাকিস্তানের নয়া যে চাল, এই পাকিস্তানের যে ঢাল, যে সাধারণ মানুষকে যে জন্য যে অসামরিক বিমান পরিবহন সেটাকে চালু রাখার ফলে ভারত যাতে সেখানে কোনো রকমভাবে আক্রমণ করতে না পারে পাকিস্তানের আকাশসীমায়, সেই বিষয়টি যে এই পাকিস্তানের যে নির্লজ্জ চাল সাধারণ মানুষকে ঢাল বানিয়ে, সেক্ষেত্রে ভারত কি পদক্ষেপ করতে পারে, 1 2 যে কথাটা দর্শকদের জানিয়েছো যে ডেবরি থেকে পাওয়া গিয়েছে যে তুরস্কের ড্রোন ইউজ করছে পাকিস্তান। সেক্ষেত্রে তুরস্কের সঙ্গে আমরা দেখেছি এই কিছুদিন আগেই তুরস্কে যখন ভূমিকম্প হয়েছিল ভারত কিভাবে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, ঠিক উল্টো কাজে তুরস্ক করছে, পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের তাদের সমর্থন করছে, তাদের পাশে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে এই লড়াইয়ের ক্ষেত্রটা কি তুরস্কের দিকেও, তুরস্ককে কোনো কূটনৈতিক বার্তা দেওয়া হবে কিনা, এবং তার পাশাপাশি পাকিস্তান যে সমস্ত অস্ত্র ব্যবহার করছে তার ফলে এই যুদ্ধের যে সময়টা কতদিন লাগতে পারে সেই সম্পর্কেও একটা পর্যালোচনা হচ্ছে বলেই মনে করছেন সমর বিশেষজ্ঞরা। কারণ এই যে ইতিমধ্যেই রাজ্যগুলোকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জরুরি ক্ষমতা প্রয়োগের একটা নির্দেশ দেওয়া হয়েছে, ফলে সেক্ষেত্রে সেই বিষয়টিও মাথায় রাখা দরকার যে কতদিন ধরে যুদ্ধ চললে ঠিক কি কি পদক্ষেপ করবে ধীরে ধীরে কেন্দ্রীয় সরকার, একদিকে যেমন সামরিক ক্ষেত্রে এবং তার পাশাপাশি দেশের স্বরাষ্ট্রের ক্ষেত্রেও, মন্ত্রকের ক্ষেত্রেও কি কি পদক্ষেপ করা হবে, এই প্রত্যেকটি বিষয়ে আজকে আলোচনায় থাকবে। এবং এই 3 সমর বিভাগের 3 প্রধানের সঙ্গে আলোচনায় মূলত পাকিস্তানকে প্রতিহত করা এবং তাদেরকে ফের আক্রমণের ক্ষেত্রেই একটা নীল নকশা তৈরি হতে পারে বলে প্রাথমিকভাবে সমর বিশেষজ্ঞরা মনে করছেন। মপিয়া, ধন্যবাদ অঙ্কুর। যদি ভারত এখনো পর্যন্ত যে অবস্থানটা মেনটেন করছে, অত্যন্ত সংযমের অবস্থান, এবং আমাদের গোটা প্রত্যাঘাতটা এটা হচ্ছে রেসপন্সিভ এবং নন এসকালেটরি। আমি এখানে একটু কর্নেল সঞ্জয় ঘোষের কাছে শুরুতে আসবো। কর্নেল সঞ্জয় ঘোষ, কালকে আমরা যেটা দেখলাম কর্নেল ঘোষ, যে কালকে সন্ধ্যের পর থেকে অন্তত 36টা জায়গায় সেখানে ড্রোন অ্যাটাক চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। 400-র কাছাকাছি ড্রোন সেগুলো কালকে এখানে পাঠানো হয়েছিল, এবং আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট করা হয় সঙ্গে সঙ্গে, এবং তাদের এই যে একটা অপচেষ্টা সেটাকে প্রতিহত করা হয়েছে। পরশুর পর আবারও কাল, যেখানে ভারত সরাসরি বলছে যে ভারতের যে রেসপন্সটা থাকছে সেটা একদম নন এসকালেটরি, সেখানে পাকিস্তান আবারও এরকম এই মিলিটারি মিসঅ্যাডভেঞ্চারের পথে যাচ্ছে কেন? নমস্কার, সোজা চলে আসি আপনার প্রশ্নে। সেটা হচ্ছে যে এসকেলেশন, যেটা আজকের দিনে সবচেয়ে বিতর্কিত একটা কথা। আচ্ছা, এসকেলেশন কিন্তু ডিপেন্ডস অন হোয়াট ইউ এসকেলেটিং উইথ, হুম ইউ এসকেলেটিং উইথ। পুরনো ডকট্রিনে আমরা যদি, যে ইন্ডিয়ার যে ডকট্রিন পুরনো ছিল, এবং তখন সেখানে এসকেলেশনের স্টেটাসটা একটু স্লো ছিল, বিকজ আমাদের আর্মার্ড ফর্মেশনস যেগুলো শেষ পর্যন্ত দে উইল ওয়াক ইন টু ওয়ার, get into the enemy territory, they require time for bringing them up for that formation. এখন in the Cold Start doctrine, because why I'm aware of it, because I was the Colonel Cod of Doctrine branch in RTRAC, Shimla, when this Cold Start doctrine was written. So I was involved in it from the womb to tomb of it. So এখন আমাদের Cold Start আমরা বুঝেছি is necessary, because from the time that we have been in inception, people have come, countries have come and did all kinds of things to us. So we realized that we will not take this anymore. আর আমাদের কাছে একটা অপশন আছে for Cold Start. However, when it comes for
মানে নিউক্লিয়ার অপশন, তো তখন আমরা বলছি দ্যাট উই উইল নট বি দ্য ফার্স্ট ইউজার, উই উইল অনলি বি রেসপন্সিভ। সো ইটস আ ভেরি ডিফিকাল্ট কনসেপ্ট ফর if you suddenly start explaining to people of the military, it's not easy. তো এখন এসকেলেশনটা যে জিনিস দিয়ে আমরা করছি, কি কারণে করছি, ইট ইজ বিকজ উই আর ট্রাইং টু গিভ আ রেসপন্স টু লেটস সে পেহেলগাম, অ্যান্ড উই হ্যাভ রিয়েলাইজ যে আমরা এর আগে যা করেছি তাতে ইট ওয়াজ আ কাইন্ড অফ এ সিঙ্গল স্ট্রাইক, এ লিমিটেড অবজেক্টিভ, তাতে কোনো 5-6 বছর হয়তো একটু ছিল, তারপরে again they have come back to their ways. So we have thought of doing it. এখন ওদের রেসপন্সটা, you see, Pakistan is not like India. Pakistan is not a state where, you know, the military and the, you know, the terrorist factory or the terrorist mind, they are not separate, they are the same thing. এবং তার থেকে বড় কথা হচ্ছে একে অন্যের সঙ্গে, মানে ওখানের মিলিটারি টেররিজমের এগেইনস্টে লড়ে না, দে ওয়ার্ক হ্যান্ড ইন গ্লাভ। এক্স্যাক্টলি, সো এটা মিলিটারির একটা আর্ম হচ্ছে দিস টেররিস্ট, এন্ড দে আর দ্য ফার্স্ট নন স্টেট অ্যাক্টর্স। Yes, that's a very bad word. They are state actors in case of Pakistan and few other countries. And let me also say this, it is very important to say that this terrorism is Islamic terrorism, it's not Muslims. So we should not find, you know, an enemy in the Islamic faith. Not at all. এটাতে কেউ বলছে না, কিন্তু নির্দিষ্টভাবে যখন আমরা দেখেছি যে পেহেলগাঁওয়ের প্রত্যুত্তরটাও, সেটাও 9টা জঙ্গি ঘাঁটিকে, অপারেশন সিন্দুরের 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে এবং তার বিস্তারিত তথ্য একদম ছবি সমেত, প্রমাণ সমেত তুলে ধরা হয়েছে। সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের তরফ থেকে নির্দিষ্টভাবে আমাদের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার সেটাকে টার্গেট করা হচ্ছে, কালো সেটা করা হয়েছে, গত পরশু সেটাকে করা হয়েছিল, এবং খুব খুব সুচতুরভাবে যে সমস্ত যে রিলিজিয়াস যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেগুলোকে টার্গেট করা হচ্ছে, মন্দির, গুরুদ্বারা, মিশনারি স্কুল, এগুলোকেও টার্গেট করা হচ্ছে। আজকে বিক্রম মিস্ত্রি জানিয়েছেন। আমি দেবজিতের কাছে আসবো। দেবজিৎ, প্রথম কথা তো পাকিস্তান আমার মতে শুধু একটা রোগ স্টেট বলছি আমরা, এটা শুধু একটা রোগ স্টেট নয়, এটা একটা মানসিকতা। এই উপমহাদেশে এই পাকিস্তান মানসিকতার জম্বিরা চতুর্দিকে ছড়িয়ে আছে। কলকাতা থেকে করাচি বা হরিদ্বার থেকে ঢাকা বা কোনো জায়গাতেই এরা কম নেই, ওখানে একটু বেশি আছে, কোথাও একটু কম আছে, কোথাও তারা রেসপন্স করতে পারছে না, সেটা একটা ঘটনা। আমাদের যেটা স্লিপার সেলের মতন সব জায়গাতেই বসে আছে, আমাদের নাগরিকদের সতর্ক থাকা উচিত। এতদিন পরে অন্তত ভারতবর্ষের একটা বড় অংশ, তারা মানে যারা এতদিন ধরে সন্ত্রাসের ধর্ম দেখতে পেত না, তারা এখন সরাসরি ধর্মীয় সন্ত্রাসটা কী জিনিস এবং কতটা এফেক্টিভ, কতটা কিভাবে আক্রমণ করতে পারে সেটা দেখতে পাচ্ছে। পাকিস্তান আমি একটা দর্শকদের কাছে প্রশ্ন রাখছি, এখানে যারা আছেন বিদ্বজ্জন তাদের কাছেও প্রশ্ন রাখবো যে আচ্ছা বলুন তো, এই এতদিন গত 75 বছর ধরে পাকিস্তান কেন শুধু ভারত কি আক্রমণ করে, কী কারণে করে? এই যে এত আমাদের সারাদিন ধরে যুদ্ধ নয় শান্তি চাই, কিছু লোক করে, কিছু লোক যুদ্ধ চাই করে লড়াই খেপার মতন, কিন্তু কেন আমাদের শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধেই লড়তে হয়? চীনের সঙ্গে লড়াইটা তো একটা অন্যরকম, এটা আগ্রাসী একটা ব্যাপার আছে। পাকিস্তানের কিসের আগ্রাসন? পাকিস্তানের সঙ্গে আমাদের শত্রুতাটা কোথায়, কোন জায়গা থেকে শুরু, সেটাই তো আমরা কেউ বলি না। সুতরাং প্রথম থেকেই আমরা আগা কেটে গোড়ায় জল বলে একটা কথা আছে, মানে গোড়া কেটে আগায় জল। তো আমরা কখনোই জিনিসটার মধ্যেই আমরা ইন্টারসেপ্ট করতে পারিনি যে কারণটা কি, হোয়াটস দ্য কজ বিহাইন্ড দ্যাট। আমরা সবাই জানি, কিন্তু কেউ কিন্তু বলবো না, ছি ওসবের দিকে তাকিও না, কলুর বলদের মতন চোখে ঠুলি লাগিয়ে দাও এবং ঘুরতে থাকো। এই জিনিসটা এখন সৌভাগ্যের বিষয়। আমি তো বলবো অন্তত যারা এই কাজগুলো করছেন তারা হিপোক্রেট নয়, যারা এই মানে যারা অত্যাচার করেছেন, বছরের পর বছর করেছেন, 75 বছর ধরে করেছেন এবং আরও 175 বা হাজার বছর ধরে করবেন বলে মোটামুটি তাদের মাইন্ডসেট ঠিক আছে, তারা অন্তত হিপোক্রেট নয়। হিপোক্রেট তো আমরা এতদিন অ্যাড্রেস করিনি কারা করছে, কেন করছে, হোয়াট দ্য কজ বিহাইন্ড দ্যাট। এবারে যেটা যখন আমরা আইডেন্টিফাই করতে যাচ্ছি বা যারা করছে, সঙ্গে সঙ্গে তাদের গায়ে দাগিয়ে দেওয়া হচ্ছে, তুমি জাতীয়তাবাদী, তুমি সাম্প্রদায়িক, তুমি তাহলে একটা মানে তুমি যুদ্ধ নিয়ে কথা বলছো, তুমি কি তাহলে অশিক্ষিত? তুই এটা শিক্ষিত ছেলে হয়ে বা তুই এটা শিক্ষিত মেয়ে হয়ে এই কথা বলছিস? ভাই, এই প্রবলেমটা তো এই বাংলার বাঙালিদেরই বেশি। এছাড়া এই যেরকম কর্নেল সাহেব যেরকম বললেন যে ভোটের পলিটিক্স, ইন্টারন্যাশনাল রাজনীতি আর ঘরে বসে ভোটের পলিটিক্স, দুটোর মধ্যে ফারাক আছে। ভোটের পলিটিক্সের জন্য আপনি অনেক কিছু ওভারলুক করতে পারেন, বেশি করে দেখতে পারেন, বেশি করে দেখাতে পারেন, কিন্তু এই মানসিকতাকে আপনি অস্বীকার করবেন কি করে? এখানে দাঁড়িয়ে আমি দেবজিৎ একটা কথা বলবো, এই পহেলগাঁও ইনসিডেন্টের পর থেকে এবং নির্দিষ্টভাবে এই অপারেশন সিন্দুর থেকে সরকার পক্ষ এবং বিরোধীদের মধ্যে যে কোঅর্ডিনেশন আমরা দেখতে পাচ্ছি,
সেটা সর্বদল বৈঠক হোক, বিরোধী দলগুলোর ভূমিকা হোক, রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, ওমর আবদুল্লাহ থেকে আসাদুদ্দিন ওয়াইসি, তারা যেভাবে স্ট্রংলি, ইভেন তুরস্ক যে পাকিস্তানের পাশে থাকার বার্তা দিয়েছে, আমরা দেখেছি আসাদুদ্দিন ওয়াইসি তুরস্ককে আজকে একদম চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন। তো এইটাই স্পিরিট, এবং আজকে বিক্রম মিস্ত্রি এই বার্তাটাই দিয়েছেন, আমি এটা শোনাবো আপনাদের। বিক্রম মিস্ত্রি এটাই বলেছেন যে পাকিস্তান চাইছে যে এটাতে একটা সাম্প্রদায়িক রং দিতে, কিন্তু পাকিস্তান যেটা বুঝছে না যে আমাদের দেশের যে ঐক্যটা, সেই ঐক্যটা অত্যন্ত মজবুত, অত্যন্ত অটুট, যেখানে এইসব ছেলে খেলাগুলো কোনো রকম দাঁত ফোটাতে পারবে না। বিক্রম মিস্ত্রি কি বলছেন একটু শোনাবো। As we saw in the Pahalgam attack, Pakistan is again trying desperately to impart a communal hue to the situation with an intention to create discord. India's steadfast unity in itself is a challenge to Pakistan. Pakistani claims that they did not target or attack any religious places. You would recall that yesterday I shared with you an incident related to the attack on a Gurdwara in Poonch. Instead of owning up to these attacks, Pakistan made the preposterous and outrageous claim that it was the Indian armed forces and the Indian Air Force that was targeting cities like Amritsar and trying to put the blame on Pakistan. Well fired from Pakistan landed just behind the Christ School. Pakistan hit the home of 2 students of the Christ School. Both students unfortunately lost their lives. The school happened to be closed at the time, fortunately. Otherwise, more losses would have occurred. Again, we have seen the Pakistani side targeting and shelling places of worship with a particular design. This includes gurdwaras, these convents and temples. This is a new low even for Pakistan. মানে নির্লজ্জতার, নীচতার সমস্ত সীমা অতিক্রম করে গেছে পাকিস্তান, এবং নির্দিষ্টভাবে যে যুক্তি দেওয়া হচ্ছে যে আমরা নাকি নিজের দেশের মধ্যে নিজেদের ধর্মস্থান সেটা ভাঙছি, পাকিস্তানকে সেটাকে ধ্বংস করছি, এবং আজকে খুব চাঁচাছোলা ভাষায়, দর্থহীন ভাষায় বিক্রম মিস্ত্রি তার প্রত্যুত্তর দিয়েছেন। আসলে দেখুন, আমাদের তো 5000 বছরের একটা সভ্যতার ইতিহাস, পাকিস্তানও তো কিন্তু একই সেই তারই অঙ্গীভূত ছিল, কিন্তু পাকিস্তান সেই ইতিহাসটাকে স্বীকার করে না আজকে, কিন্তু আমরা করি, এবং করি বলেই যেটা হচ্ছে আজকে যেভাবে এই ঘটনাগুলো ঘটেছে, যতখানি সম্ভব কোল্যাটারাল ড্যামেজ করে এটা করা যায়। ভারতবর্ষ শুধুমাত্র যেখানে যেখানে মনে করেছে যে উগ্রপন্থীরা যেখানে যেখানে ট্রেনিং নিচ্ছে সেই জায়গায় টার্গেটেড হামলা, এবং এটা খুব আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, প্রিসিশন স্ট্রাইক। এখানে একটা কথা আমি বলে নিই, যেটা বলা হয়েছিল যে পাকিস্তানের সমস্ত চ্যানেল ফ্যানেল ইউটিউব সব ব্যান হয়ে গেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে এই ঘটনাগুলোর আগে আমরা যত পাকিস্তানের চ্যানেল দেখতে পেতাম, ঘটনাচক্রে এখন আমরা তার থেকে বেশি দেখতে পাচ্ছি, এবং তার চেয়ে আশ্চর্যভাবে তার মধ্যে কিছু কিছু চ্যানেল একদম সত্যি কথাটা বলছে। তারা বলছে, প্রশ্ন করছে যে ভারতবর্ষ 9টা জায়গায় আঘাত করেছে, মোট 24টা মিসাইল, এবং 24টা মিসাইল একদম 24টা জায়গাতে পড়েছে। পাকিস্তানের যে তথাকথিত আয়রন ডোম বলে যেটা তারা বলছে, বলে এটা তাহলে টোটালি ফেল, এবং সেই ফেলের মধ্যে, সেই অংশের মধ্যে আছে চাইনিজ রাডারও। চাইনিজ রাডার ধ্বংস পর্যন্ত হয়েছে। অথচ পাকিস্তান যখন প্রত্যাঘাত করলো, এতগুলো জায়গা তার একসঙ্গে অ্যাটাক করলো, বর্ডার শেলিংয়ে যেগুলো হচ্ছে দ্যাট ইজ ডিফারেন্ট থিং, বাট আকাশপথে তারা যেটা করেছে মোর অর লেস অল হ্যাভ বিন নিউট্রালাইজড, এবং কাইনেটিক নন কাইনেটিক দুই উপায় একদম, এবং নিউট্রালাইজ বাই এই যে আমাদের S-400 যে সিস্টেমটা, হ্যাঁ মানে আগে আমাদের ছিল ইসরায়েলি এটা, কিন্তু আমরা এখন তার থেকেও উন্নত, আমরা যেটা এখন নাম দিয়েছি রক্ষা কবচ, এবং তার মধ্যে ভারতীয় দেশে তৈরি জিনিসও আছে আমাদের, ফলে এখন সেটা আরো উন্নত, এবং সেটা একসঙ্গে 36খানা টার্গেট সে একসঙ্গে টার্গেট করতে পারে। সেটা সে সুপারসনিক বলুন, ব্যালিস্টিক মিসাইল বলুন, ক্রুজ মিসাইল বলুন, এমনি যুদ্ধের প্লেন বলুন, একসঙ্গে সে এতগুলো জিনিসকে সে একসঙ্গে টার্গেট করতে পারে, এবং এটা অল ওয়েদার, বৃষ্টি হোক, রোদ্দুর হোক, ঝড় হোক, ঝঞ্ঝা হোক, সে তার কাজ করে যাবে, এবং ঠিক 600 কিলোমিটার দূর থেকে সে সেটাকে চিহ্নিত করবে, আরও 200 কিলোমিটার আসতে দেবে, এবং 400 কিলোমিটারের মাথায় তাকে হিট করবে, যার জন্য তার নাম S-400। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনায়। এবং
হ্যাঁ, একটা এবং ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে পার্থ, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন বাংলা বলছে। সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন কর্নেল কৌশিক সরকার। কর্নেল সরকার, আপনি আসার আগে আমরা যে আলোচনা করছিলাম যে যেভাবে পাকিস্তান তার একটা নির্লজ্জ কৌশল নিচ্ছে যে যখন একটা নির্দিষ্ট জায়গায় আকাশ এতটা ভালনারেবল হয়ে রয়েছে, যখন সমস্ত রকম উড়ান বন্ধ করা হয়েছে ভারতের দিকে এবং যে সময় দাঁড়িয়ে যে এয়ার ডিফেন্স মেকানিজম সেটা অ্যাক্টিভেটেড হচ্ছে, ড্রোন এবং মিসাইল দিয়ে ভারতে আক্রমণ চালানোর চেষ্টা করছে, সেই সময় সেখানে অসামরিক বিমান চলাচল সেটা জারি রেখেছিল পাকিস্তান। আজকে তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছে ভারত। শুধু তাই না, যার মধ্যে আন্তর্জাতিক বিমান ছিল, দমদম থেকে লাহোর, একদম নির্দিষ্টভাবে সেই ফ্লাইট ডিটেলস দিয়ে দেখানো হয়েছে। কি হতে পারতো এটা? যে পাকিস্তানের এই চালটাকে কিছুতেই মানে সফল হতে দেয়নি। পাকিস্তান ওদের সিভিলিয়ানদেরকে এত সিভিল এয়ারক্রাফটকে ঢাল বানিয়ে বা টোপ বানিয়ে আমি বলবো ইউজ করছে, ছোট ছোট বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে মাদ্রাসাতে যে বন্দুক কী করে চালাতে হয়। এই সব জিনিসগুলো পাকিস্তানের ইনহিউম্যান ক্যারেক্টারের কথা তুলে ধরে। পাকিস্তান বলবো না, পাকিস্তান মিলিটারির কথা বলবো। পাকিস্তান মিলিটারি ইজ ইনহিউম্যান অ্যান্ড দে ক্যানট থিঙ্ক বিয়ন্ড পুটিং ইনোসেন্ট পিপল অ্যাট লাইফ অ্যাট স্টেক। তার মধ্যে কি হচ্ছে, তারা আমাদের সিভিলিয়ানকে টার্গেট করছে। আমরা কিন্তু রিস্ট্রেন্ট করেছি, একটা কোল্যাটারাল ড্যামেজ হতে দিইনি, একটা সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হতে দিইনি। কিন্তু তুমি আমার দেশে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি করেছো, যেটার জন্য আমাদের কাল রাতে সারা রাত এই ফায়ারিং হয়েছে বা বর্ডার শেলিং হয়েছে। এবং তুমি তোমার যা নেফেরিয়াস ডিজাইন, যে তুমি যেটা করতে চেয়েছো আমাদের দেশে, সেটা কিন্তু আমাদের টেকনোলজি, আমাদের এয়ার ডিফেন্স, S-400 মিসাইল সিস্টেম, আনম্যান্ড এরিয়াল সিস্টেম, এইগুলো কিন্তু হতে দেয়নি। তোমাদের যতগুলো 500-র উপরে ড্রোনস বা মিসাইল তুমি আমাদের দিকে ছুঁড়েছিলে, সেগুলো আমরা সব নাকার করে দিয়েছি। তো এইটা যদি আমি মাথায় রাখি যে তুমি যদি তোমার ল্যাঙ্গুয়েজে কথা বলতে চাও আমার সাথে, তোমার ল্যাঙ্গুয়েজ, তুমি যে ল্যাঙ্গুয়েজটা বোঝো সেই ল্যাঙ্গুয়েজেই আমি তোমাকে জবাব দেবো। এবং আইল ফাইট দ্য গরিলা লাইক এ গরিলা। তুমি এতদিন আমার পেশেন্সকে ঢাল বানিয়ে আমাদের সাথে নানা রকম মানে ডিপ্লোমেসিতে কাজ করেছো, কিন্তু এখন আর সেটা হতে দেওয়া যাবে না। তুমি 22 তারিখে যা করেছো, তারপরে আর তোমাকে ক্ষমা প্রার্থী তুমি নও। তোমার এগেইনস্টে আমরা ফুল স্টেপ নেব। এবং এটা বোধহয় একদম পুরোপুরি মানে ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল। তুমি আমার সিভিলিয়ান আনআর্মড লোকের উপরে হাত তুলেছো, তোমার শক্তি নেই আমাদের আর্ম ফোর্সেসের উপরে হাত তোলার। তুমি তোমার সিভিলিয়ানকে দিয়ে কাজ করাচ্ছ, তুমি ঢাল বানাচ্ছ সবাইকে, তুমি মহিলাদের উপরে ফায়ারিং করছো। ইউ আর শেমলেস অ্যাজ ফার আই এম কনসার্ন। তোমাকে ইউএসএ ধিক্কার দিক বা না দিক, ইন্ডিয়া তোমাকে ধিক্কার দিচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের তাবর দেশ, আবারও বলছি যে আজারবাইজান, তুরস্কের মতো দু একটা দেশ ছাড়া বাকি সবাই এই পহেলগাঁও কাণ্ড পরবর্তী সময়ে যে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের যে অবস্থান সেটাকে এন্ডোর্স করছে। ইউরোপিয়ান ইউনিয়ন তারাও একদম আনইকুইভোকালি বলে দিয়েছে যে ডেফিনেটলি তারাও চায় যে এসকালেশন কমুক, কিন্তু প্রত্যেক দেশের তার নাগরিককে সুরক্ষা দেওয়ার অধিকার রয়েছে এবং সেটাই তার কর্তব্য। চীন তাদের বক্তব্যেও একই কথার অনুরণ। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে পাকিস্তান পাশে কাউকে পাচ্ছে না। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে কি পাকিস্তানকে আরও বেশি ডেসপারেট করে দিচ্ছে কর্নেল ঘোষ? না, পাকিস্তানে কিন্তু ডেসপারেশনের কারণ নেই। দে নো হোয়াট দে হ্যাভ। ওরা জানে যে ওদের কাছে কি আছে, ওরা জানে। এই যে তুরস্কের ড্রোন, তুরস্কে তৈরি হওয়া ড্রোনের ডেব্রি পাওয়া গেছে, আপনার কি মনে হয় যে তুরস্কের সরাসরি মদত আছে না, এটা বলা যাবে নাকি এটা মানে খুব তাড়াতাড়ি জাম্পিং টু দ্য কনক্লুশন হবে? না, মদত আছে, কিন্তু জানতে হবে কেন। আমি যদি আজকে বলি যে আমেরিকারও হেল্প আছে পাকিস্তানের কাছে, কেউ কিন্তু অগ্রাহ্য করতে পারবে না। ইনফ্যাক্ট লট অফ কান্ট্রিজ ইন দ্য গ্লোব এরা কিন্তু পাকিস্তানকে টাকা দিয়েছে, জানেন। এবং যদি পাকিস্তান আজকে শেষ হয়ে যায়, টাকাটা কে ফেরত দেবে? সো দের ইজ লট অফ ইকোনমিক্স ইজ ওয়ার দ্য মানি ইজ, ওয়ার দ্য ওয়ার উইল বি। So please understand, it is not about people dying, it's not about, drones coming in. Drone is nothing. It is like, at an injection moto in a country like India. But the thing is that drone can't cause us any harm.
it might just কিন্তু এই have যে an লয়েটারিং মিউনিশন যেটাকে পাঠিয়েছে গতকাল পাকিস্তান, যেটা হচ্ছে সুইসাইড ড্রোন, যেটা নির্দিষ্টভাবে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বা এয়ারবেস বা রিলিজিয়াস ইনফ্রাস্ট্রাকচার, সিভিলিয়ান টার্গেট, সেগুলোতে গিয়ে তারা টার্গেট করছে এবং সেখানে সেটা ধ্বংসের চেষ্টা করছে, এটা তো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের এই যে অত্যন্ত অত্যন্ত নির্লজ্জ এবং কূট যে কৌশলটা, সেটাকে প্রকাশ করছে। দেখুন, as far as loitering drone is concerned, the word loiter is so nice যে আমরা সবাই ওটাকে নিয়ে কথা বলছি। We are forgetting about other types of drones if we just keep our conversation যদি আমরা ড্রোন নিয়ে কথা বলি। loitering drone is one technology, it's a very low end technology যেখানে জিনিসটা উড়ে যায়, they have got a very large wingspan, so they are able to hover in some way, and in the meantime the person who's controlling the drone can identify the target and then directs the target. Thereafter it drops like a leaf on it and blows up. So this kamikaze drones, the concept of kamikaze was in the Second World War from the Japanese. All right, so this is just that it has become technical, and but it doesn't mean that it's a very high technique. These are very small things a country that India needs to worry about. It হচ্ছে যে mental attrition on the commoners of drones are very high, as opposed to যদি একটা মাথার উপর দিয়ে বিরাট গোলা চলে গেল and there is a whistling sound, সেটা তো আছেই। এখন ড্রোনের ওইটা যে আমার মাথায় ড্রোন পড়বে, আশেপাশে পড়ছে, and they are kind of targeting, gives a moral ascendancy to Pakistan in this case. আর আমরা যে ব্যবহার করছি না তা নয়, আমাদের কাছে সব জিনিস আছে, আমরা লিমিটেড ইউজে ব্যবহার করছি, আমরা মোর রেসপন্সিবলি ব্যবহার করছি, বাট উই আর ফরগেটিং দ্য পয়েন্ট that we are trying to be responsible with an irresponsible country. Okay, so we have to fight a terrorist through a terrorist mindset. আমি এখানে পার্থদার কাছে আসবো। পার্থ, এটা তো মানবেন যে এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে কূটনৈতিক স্পেসে অনেকটা অ্যাডভান্টেজের জায়গায় ভারত? স্বাভাবিক, কেননা ওই যে উনি কিছুক্ষণ আগে বললেন না যে ইটস এ ম্যাটার অফ ইকোনমি, ভারতের অর্থনীতির যে বহর সেটা অবশ্যই অর্থনীতি না, ভারতের যে ট্র্যাক রেকর্ড আর পাকিস্তানের ট্র্যাক রেকর্ড when it comes to terrorism definitely অর্থনীতি ইত্যাদি তো রয়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা ভারত এইভাবে অন্য দেশে জঙ্গি পাঠায় না। না 100 বার there is a difference, 100 বার মৌলিক একটা পার্থক্য রয়েছে 100 বার। এবং সবচেয়ে বড় কথা বিশ্বের কাছে ক্লিয়ার, এবং সবচেয়ে বড় কথা আমাদের একটা সেনাবাহিনী আছে আর পাকিস্তানের সেনাবাহিনীর একটা দেশ আছে, এবং পাকিস্তানে যত ব্যবসায়িক শ্রেণী আছে তাদের বেসিক্যালি হচ্ছে তারা এক্স আর্মিম্যান। আজকে এই যে এনারা এক্স আর্মিম্যান বসে আছেন সাধারণ মানুষ, আজকে এনারা যদি পাকিস্তানের আর্মিম্যান হতেন দে উড হ্যাভ বিন ওয়ার্থ অ্যাট লিস্ট 100 crore, এবং ওনারা আমেরিকা বা ইংল্যান্ডে থাকতেন। এইটা হচ্ছে মানসিকতা। আজকে আমাদের 71 সালে আইএনএস কুকরি যখন ডুবে যাচ্ছে, সবাইকে যখন বাঁচানো হলো, যিনি চালাচ্ছিলেন তিনি বললেন আমি যখন এটাকে বাঁচাতে পারিনি আমার অধিকার নেই জীবিত ফিরে যাওয়ার, তিনি ওই আইএনএস কুকরির সঙ্গে তিনিও নিচে চলে গেলেন জলের নিচে। তো এইটা হচ্ছে ভারতবর্ষ। আমরা আধুনিক টেকনোলজি যেমন আমরা করায়ত্ত করতে পারি, জুগাড় টেকনোলজি, দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে নেট দিয়ে আমরা 71 সালেও সাইবার জেটকে ফেলেছি। আমাদের সেই দক্ষতাটা আছে, এইটা মনে রাখতে হবে, এবং পাকিস্তান যেন এটা মনে রাখে। দেখুন, যেটা ইন্ডিয়ার কিন্তু একটা ডুপ্লিকেট স্টান্স আছে। when it comes to the international forum তারা কিন্তু খুব বাই দ্য বুক কপি বুক স্টাইলে খেলে, হ্যাঁ, বাইরের বলগুলোকে ছোঁয় না। বাট when it comes to the internal politics it is one of the worst in the world. All right, the options, all options are being used in running this country, irrespective of who the person is in power, they are sometimes forced to do that. পয়েন্টটা হচ্ছে যে আমরা তার সাথে এটা অনেক মানে আমাদের গণতান্ত্রিক but we must understand আমরা যে সিস্টেম সেটা অন্য অনেক আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি we have to understand যথেষ্ট ফেয়ার, we have to accept that. Yeah, but who's bothered about your fairness? Pakistan is a loose cannon. Who's bothered about your fairness? Today Pakistan is doing this. What stops us? আজকে দেখুন, আজকে when we are talking, Lahore air defense system is down. Okay, we have a clear going in Lahore. Why aren't we yet haven't leveled it? আমাদের এতক্ষণ লাহোরকে উড়িয়ে দেওয়া উচিত, করাচি যেমন একটু মেরেছে, the whole city, like you know, an aircraft carries a city, it arrived there. Why did we let it go? সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে যে জিওপলিটিক্যাল সিনারিও কর্নেল exactly, that is the point. সম্ভব, but is Pakistan bothered? Pakistan, আমেরিকা, চীন, রাশিয়া কেউ ভারতের বিরুদ্ধে যাচ্ছে না এবং সরাসরি পাকিস্তান বা ইউকে, তার কারণ তো হচ্ছে ভারত এই যে ফোকাসড, মেজার্ড,
এবং রেসপন্সিবল একটা অবস্থান নিচ্ছে এই অ্যান্টি টেরর অপারেশন। There's slightly more to it in China. China কিন্তু two fronts war খেলে না। China is now interested in Taiwan and therefore they are not engaging in this conflict. China has the maximum to lose in case if the Pakistan's existence is at stake, because you know the CPEC corridor etc. India has had a quiet discussion with China perhaps যে দেখুন ওটা গেলেও it is coming to us, we'll keep it better than Pakistan. The quality of CPEC has been very low as far as Pakistan's delivery is concerned. So India may have done the diplomacy by saying যে ওটা আমরা দেখে নেব। দেবজি, পাকিস্তানের কোনোদিনই এয়ার ডিফেন্স সিস্টেম আহামরি ছিল না। 71-এ সূর্যদ্বীপ, 1999-এ সফেদ সাগর, কার্গিল, তারপরে হচ্ছে 26/11-তে 2008-এ যখন আমাদের দুটো প্লেন ঘুরে চলে এলো তখনও কিছু ছিল না, ওরা বুঝতেই পারেনি। 2016-তে সার্জিক্যাল স্ট্রাইক, 2019-এ বালাকোট আর ওই যে F-16 ফেলে দেওয়া, মিরাজ থেকে ওই স্পাইস হারপুন বোধহয় ওই টাইপের কোনো রকেট লঞ্চ করা হয়েছিল সেখানে। 22-এ একটা ব্রহ্মস গিয়ে আচমকা পড়লো, তাতে কোনো যন্ত্রপাতি ছিল না, মানে ফাটার মতন কিন্তু পড়েছিল, সেটা ওরা বুঝতে পারেনি রেঞ্জিং। তারপরে আর 25-এ সিন্ধুত্ব ছেড়ে দিন। মুশকিলটা হচ্ছে যে আমাদের অনেকের মধ্যে, যেমন কর্নেল সাহেব যেরকম বলছেন যে আমরা কেন লাহোরে গিয়ে কেন দাঁড়িয়ে আছি, কেন আমরা তোকে স্ম্যাশ করে দিতে পারতাম, যেটা ইসরায়েল করছে, গাজা বা ইসরায়েল সিরিয়াতে করেছে, লেবাননে বা যেখানে যেখানে প্রয়োজন সেটা একদম শেষ করে দিচ্ছে, আমরা কেন পাচ্ছি না? তার কারণ হচ্ছে ভারতের আর ইসরায়েলের মধ্যে একটা ফারাক আছে। ইসরায়েল ইজ সারাউন্ডেড বাই ইটস এনিমিস, বা ইসরায়েলের চতুর্দিকে তার শত্রুরা বসে আছে, আর ভারতের শত্রুরা ভারতের মধ্যে বসে আছে মেজরিটি। বাইরের শত্রু একটা পাকিস্তান, একটা চীন, এরা তো আছেই, কিন্তু ভারতের শত্রুরা ভারতের মধ্যেই বসে আছে। গত 5 দিন ধরে মৌপিয়াদি, আজকে সারা দেশ এক হয়েছে, প্রধান যারা বিরোধী দল তারা এক হয়েছে, নো ডাউট। এবং আজকে শুধু বিরোধী মানে কি, শুধুমাত্র সম্পর্কে বিরোধী না, বিচারধারায় একদম ইস্ট এন্ড ওয়েস্ট, মানে নর্থ পোল সাউথ পোল, কোন আমাদের সঙ্গে ওয়েসির কোনো সম্পর্ক হতে পারে কিংবা কংগ্রেসের কোনো কথা হতে পারে, এরকম নয়। কিন্তু যাদের কিনা কোনো স্টেক নেই সেরকম কিছু লোক, তারা বিশেষ করে বাংলায়, আমি তো আর তামিলনাড়ু বা কেরল কিংবা হরিয়ানায় গিয়ে বলছি না, এই দর্শকরা বাংলার দর্শক, তারা দেখবেন এই নাগরিক নকশাল সমাজ আর আরেকটা হচ্ছে যে একটা এলিট ক্যাম্পাসের চান্স যেখানে নাকি পেয়ে দেখাতে হয়, সেখানের কিছু অতিবাম মাতব্বর তারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে যাচ্ছেন ডিএসকেলেশন করা দরকার। হোয়াট ডু ইউ মিন বাই এসকেলেশন, ডিএসকেলেশন? বা মানে সবকিছুই কি তোমরা জানো? তোমরা চাঁদের মাটি থেকে চীনের চাঁটি সবকিছু নিয়েই তোমরা কথা বলবে, তোমরা গ্রিড নিয়ে কথা বলবে, তোমরা মানে কলা বিভাগের এই একটা মুশকিল ওই এলিট বিশ্ববিদ্যালয়ের, তো ওরা সব কিছু নিয়ে সব জানতার মতন কথা বলবে, রাস্তায় দাঁড়িয়ে কথা। এই ব্যক্তি স্বাধীনতা বা এই মুহূর্তের ব্যক্তি স্বাধীনতা বলে ওরা যেটা করতে চাইছে সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনীর যে মনোবল এবং সেনাবাহিনীর প্রতি সমাজের যে সাপোর্ট, সেটাকে ওরা সরাতে চাইছে। এটা হচ্ছে একদম ফিফথ কলাম, देयर ফিফথ কলাম, যেটা বললেন যে স্টেট ফার্স্ট ইউনিটি ভারতের, সেটা ইটসেলফ পাকিস্তানের কাছে একটা চ্যালেঞ্জ। মফিয়াদি, আরেকটা কথা বলি, আমাদের এই দেশটাকে বাঁচানোর দায়িত্ব কি এই কর্নেলদের মতন 15 লাখ লোকের, নাকি তার পেছনের 10,000 20,000 আমাদের মতন রাজনৈতিক যারা কর্মী তাদের? একদম সংক্ষিপ্ত। সারা বিশ্বের নাগরিক সমাজ বিশ্বাস করে যে ভারতবর্ষ কোনো অনৈতিক কাজ করবে না। এক্স্যাক্টলি। এবং আমি খুব সংক্ষেপে কর্নেল সরকারের কাছে খুব সংক্ষেপে আসছি। কর্নেল সরকার, আমরা গত পরশু দেখেছি পাকিস্তানের এই নির্লজ্জ হামলার চেষ্টা, গতকাল দেখেছি, আজকেও যত রাত গড়াচ্ছে, আপনার কি মনে হয় যে পাকিস্তান আজকেও একটা চেষ্টা করবে? পাকিস্তান তার মিস অ্যাডভেঞ্চার থেকে কোনোদিন বাগ আসবে না, তারা করবেই এবং তারা করতে বাধ্য। এবং আমি যেমন বরাবর বলছি, ওদের নিজার্ক রিয়াকশনে ও এমন আরেকটা ভুল করতে যাচ্ছে যেটাতে ইন্ডিয়া উইল বি ফোর্স টু টেক সাচ অ্যাকশন যে ওরা উঠে দাঁড়াতে পারবে না। যেটা কর্নেল ঘোষও বলছিলেন, আমরা ট্রেন্ড টু ফাইট, আমরা ট্রেন্ড ফর আই ফর এন আই, ফর এ টুথ ফর এ টুথ, উই আর নট ট্রেন্ড ফর হ্যান্ডশেক। আমাকে যদি তুমি আমাকে মারো, আমি তোমাকে ডবল মারবো বা ট্রিপল মারবো, এই মনোবৃত্তি নিয়ে আমাকে নামতে হবে এবং সেইভাবে আমাকে হ্যান্ডশেক, সেটা যে বিশ্বাস করা যায় না, সেটা তো আমরা বিগত সময়ে বারবার দেখেছি। আমরা সেই আগ্রার বৈঠক থেকে শুরু করে একের পর এক ক্ষেত্রে দেখেছি, বা যখন নরেন্দ্র মোদীও প্রধানমন্ত্রী হওয়ার কিছুদিনের মধ্যেই যখন তিনি নওয়াজ শরীফের সঙ্গে দেখা করে যখন জেস্চার দেখাতে গিয়েছিলেন, কিন্তু পাকিস্তান কখনোই ট্র্যাকে আসার নয়। এবং আজকেও যদি এই মিস অ্যাডভেঞ্চার পাকিস্তান চালায়, আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত যোগ্য প্রত্যুত্তর দেওয়ার জন্য। আপাতত বাংলা বলছি এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা।